কল্পনা করুন এমন একটি জাদুকরি লাঠি যার শক্তি দিয়ে পুরো পৃথিবী শাসন করা সম্ভব। কিন্তু 1000 বছর আগে 4 জন শক্তিশালী জাদুকর সেই লাঠিটিকে লুকিয়ে ফেলেছিল এমন এক গোপন জায়গায়, যেখানে পৌঁছাতে হলে পার হতে হবে অভিশপ্ত গুহা আর ভয়ঙ্কর রহস্যের ধাঁধা। আর সেই লাঠি সম্পর্কে একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীও ছিল। যেদিন এক লাল চুলের অনাথ মেয়ে সেই লাঠিটি হাতে তুলবে, সেদিন পৃথিবীতে আবার ফিরে আসবে জাদুর হারিয়ে যাওয়া সোনালী যুগ। কিন্তু সমস্যা হলো, এই লাঠির খোঁজে নেমেছে এক নিষ্ঠুর রানী, যে নিজের ক্ষমতা ধরে রাখতে পুরো রাজ্যে জাদু ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছেন। আর যে কেউ জাদু ব্যবহার করলে তাকে ছুঁড়ে ফেলা হয় কারাগারের অন্ধকারে। কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলায় একদিন জঙ্গলের ভেতরে এক সাধারণ মেয়ের হাতে দেখা যায় সেই জাদুর শক্তি। সে কি সত্যি সেই ভবিষ্যৎবাণীর মেয়ে? আর যদি তাই হয়, তবে সে কি পারবে সেই নিষ্ঠুর রানীর হাত থেকে পৃথিবীকে বাঁচাতে? জানতে হলে দেখতে থাকুন গল্পটির শেষ পর্যন্ত। তো আর কথা না বাড়িয়ে চলুন এই রহস্যময় গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় অনেক বছর আগের এক সময়ে। 4 জন জাদুকর একত্রিত হয়ে তাদের সমস্ত শক্তি দিয়ে একটি অবিশ্বাস্য শক্তিশালী জাদুকরি লাঠি তৈরি করেছিলেন। লাঠিটি যেন ভুল কারো হাতে না পড়ে, সেজন্য তারা সেটিকে একটি বিশেষ বক্সে ভরে একটি অতি গোপন জায়গায় লুকিয়ে রাখেন। সেই বক্সটি যেমন তেমন ছিল না। সেটিতে 3টি ভিন্ন ধরনের জাদুকরি তালা লাগানো ছিল এবং সেই তালা খোলার 3টি চাবি লুকিয়ে রাখা হয়েছিল 3টি আলাদা আলাদা অভিশপ্ত গুহায়। আর এই গুহাগুলো খুঁজে পাওয়ার পথ একটি মানচিত্রের মধ্যে অঙ্কিত করা ছিল। সেই সময় থেকেই একটি ভবিষ্যৎবাণী প্রচলিত ছিল। যখন এক বাদামি চুলের অনাথ মেয়ে সেই শক্তিশালী জাদুকরি লাঠিটি হাতে তুলবে, ঠিক তখনই পৃথিবীতে জাদুর সেই হারিয়ে যাওয়া সোনালী যুগ আবার ফিরে আসবে। যুগের পর যুগ ধরে বহু মানুষ সেই জাদুকরি লাঠি আর মানচিত্রটি খোঁজার চেষ্টা করছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। বর্তমানে এখন রাজ্যের রানী আমান্ডা যে কোনো মূল্যে সেই লাঠিটি নিজের দখলে নিতে চান, কারণ তিনি জানেন যার কাছে ওই শক্তিশালী লাঠি থাকবে সেই পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারবে। নিজের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য তিনি সাধারণ প্রজাদের উপর জাদু ব্যবহারের কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন এবং নিজের দক্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ে সেই মানচিত্রটি খুঁজে বের করতে। রানী আমান্ডার হুকুম তামিল করতে তার মন্ত্রী জন এবং অন্যান্য সৈন্যরা তখন মরিয়া হয়ে সেই মানচিত্রের সন্ধানে নেমে পড়ে। মানচিত্রের খোঁজে রানী আমান্ডার বিশ্বস্ত মন্ত্রী জন যখন ঘোড়ায় চড়ে বনের গভীর দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জানতেন না যে সেখানে সে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন। বনের এক নির্জন কোণে ইরা নামের একটি মেয়েকে দেখানো হয়। সে খুব মনোযোগ দিয়ে একটি প্রাচীন বইয়ের জাদুকরি মন্ত্রগুলো পড়ছিল এবং একটি লাঠি দিয়ে একা একা জাদুর প্র্যাকটিস করছিল। ঠিক সেই সময় ঘটে এক নাটকীয় ঘটনা। এবার লাঠি থেকে হঠাৎ একটি জাদুর গোলা বের হয়ে যায় এবং দুর্ভাগ্যবশত সেটি বনের ভেতর দিয়ে যাওয়া জনের ঘোড়ার গায়ে লেগে যায়। আচমকা এই জাদুকরি আঘাত সামলাতে না পেরে জন তার ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে যান। ভয় পেয়ে ইরা দৌড়ে আসে এবং জনকে সামলে নিয়ে সাহায্য করতে চায়। জন উঠে দাঁড়িয়ে গম্ভীর স্বরে তাকে বলে, তুমি কি জানো না রানী এই রাজ্যে সাধারণ মানুষের জন্য জাদু ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করেছেন? এরপরেও তুমি জাদুর অনুশীলন করার দুঃসাহস দেখালে। কথা শুনে এরা খুব ঘাবড়ে যায় এবং করুণ সুরে বলে, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। এই জাদুকরি লাঠিটি আমার মায়ের শেষ স্মৃতি। আমি কেবল এখান থেকে জাদুর কিছু সাধারণ পাঠ নেওয়ার চেষ্টা করছিলাম। জন ইরার বিপদ বুঝতে পেরে বলে, রানীর আদেশের বিরুদ্ধে গিয়ে যারা জাদু ব্যবহার করে তাদের জন্য কারাগারের অন্ধকার কুঠুরি অপেক্ষা করে। আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো, তাই আমি রানীকে এই বিষয়ে কিছু বলবো না, কিন্তু শাস্তিস্বরূপ এই জাদুকরি লাঠিটি আমি জব্দ করে নিচ্ছে। কথা বলে জন ইরার হাত থেকে লাঠিটি নিয়ে নেয়। কিন্তু লাঠিটি ছিল ইরার মায়ের অমূল্য স্মৃতি, তাই সেইটি কিছুতেই হাতছাড়া করতে চায় না। সে অবিশ্বাস্য ক্ষিপ্রতার সাথে জনের হাত থেকে লাঠিটি ছিনিয়ে নেয় এবং তৎক্ষণাৎ জাদুর সাহায্যে সবার চোখের সামনে থেকে নিজেকে অদৃশ্য করে ফেলে। জনের মতো অভিজ্ঞ মন্ত্রী ওই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। পরের দৃশ্যে আমাদের নিয়ে যাওয়া হয় রানীর নৌসেনার সাহসী ক্যাপ্টেন জ্যাকের কাছে। সে মানচিত্রের সন্ধানে একটি নির্জন সমুদ্রের দ্বীপে পৌঁছেছিল। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সে সেই কাঙ্ক্ষিত মানচিত্রটি খুঁজে পায়, যা জাদুকরি চাবিগুলোর ঠিকানা দেবে। কিন্তু মানচিত্রটি হাতে পাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ওই দ্বীপের আদিবাসী উপজাতিরা টের পেয়ে যায়
এবং তারা অস্ত্রশস্ত্র নিয়ে জ্যাকের পেছনে ধাওয়া করতে শুরু করে। প্রাণ বাঁচানোর জন্য জ্যাক মরিয়া হয়ে দৌড়ে আবার সমুদ্রে নিজের জাহাজে ফিরে আসে এবং সেখান থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে। এর পরের দৃশ্যে দেখা যায় রানী আমান্ডার রাজদরবার। সেখানে রানী তার সিংহাসনে বসে আছেন, আর সৈন্যরা এক অসহায় কৃষক মহিলাকে জোর করে ধরে নিয়ে আসে। রানীর উপদেষ্টা জানায় যে রাজ্যে জাদু নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই মহিলা তার ফসলি জমিতে জাদু ব্যবহার করেছেন। নিষ্ঠুর রানী কোনো কিছু না ভেবেই তৎক্ষণাৎ তাকে কারাগারে বন্দী করার আদেশ দেন। কৃষক মহিলাটি রানীর পায়ে পড়ে খুব আগতি মিনতি করে এবং বলে, মহারানী, আমি কোনো অসৎ উদ্দেশ্যে জাদু করিনি। আকাশ খুব মেঘলা ছিল এবং আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছিল, তাই কেবল দ্রুত ফসল কাটার জন্যই আমি সামান্য জাদু ব্যবহার করেছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু পাষাণ হৃদয়ের অধিকারী রানী আমান্ডা বিন্দুমাত্র দয়া দেখান না। তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন এবং সেই নিরাপদ মহিলাকে জেলখানায় পাঠিয়ে দেন। এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে রানী তার ক্ষমতার অপব্যবহার করে প্রজাদের উপর কতটা অত্যাচার চালাতেন। এরপর আমাদের সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে ক্যাপ্টেন জ্যাকের জাহাজটি দেখানো হয়। জাহাজের চালক এসে জ্যাককে অত্যন্ত উদ্বেগের সাথে জানায় যে সমুদ্রে একটি ভয়াবহ ঝড় দানা বাঁধছে, যা যে কোনো সময় জাহাজটিকে বিপদে ফেলতে পারে। কিন্তু জ্যাক তখন গভীর মনোযোগ দিয়ে সেই রহস্যময় মানচিত্রটি বোঝার চেষ্টা করছিল। সে চালককে বলে, এই মানচিত্রটি সত্যি অনেক বেশি রহস্যমণ্ডিত। আমি এর প্রতিটি চিহ্ন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করছি। মনে রেখো, যদি এই জাদুকরি লাঠিটি রানীর হাতে পড়ে, তবে তিনি তার বাকি 3 বোনের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর হয়ে উঠবেন। চালক যখন ঝড়ের ক্রমবর্ধমান বিপদ নিয়ে আবার প্রশ্ন করে, তখন জ্যাক তাকে নির্দেশ দেয় রানী আমান্ডাকে দ্রুতই বার্তা পাঠাতে যে তারা চাবিগুলো খুঁজে পাওয়ার সেই আসল মানচিত্রটি নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছে। দৃশ্যপট বদলে যায় এবং মন্ত্রী জনকে তার গুরুর সাথে নিভৃতে কথা বলতে দেখা যায়। জন তাকে জঙ্গলে সেই অদ্ভুত মেয়ে ইরার সাথে ঘটা প্রতিটি ঘটনার কথা সবিস্তারে খুলে বলে। সব শোনার পর গুরু তাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, সে মেয়েটির চুলের রং কেমন ছিল। জন যখন জানায় যে মেয়েটির চুল ছিল লাল, তখন গুরুর চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি ভাবেন হয়তো এই মেয়েটি সেই রহস্যময়ী যার কথা প্রাচীন ভবিষ্যৎবাণীতে বলা আছে। জন তাকে আরও জানায় যে ক্যাপ্টেন জ্যাকও সেই জাদুকরীর সিন্দুক আর চাবিগুলোর খোঁজ করতে একটি সুদূর দ্বীপে গিয়েছেন এবং খুব দ্রুতই মানচিত্র নিয়ে ফিরে আসবেন। গুরু তখন জনকে একটি গোপন কথা জানান। তিনি বলেন তার বাবার লেখা একটি অতি প্রাচীন বই আছে, যাতে এই শক্তিশালী লাঠি এবং ভবিষ্যৎবাণীর বিস্তারিত উল্লেখ রয়েছে। কিন্তু সমস্যা হল, সেই পুরো বইটি এক কঠিন ধাঁধায় ভরা, যা সমাধান করা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জন কৌতূহলী হয়ে বইটি হাতে নিয়ে জিজ্ঞেস করে যে গুরু সেই ধাঁধার সমাধান করতে পেরেছেন কিনা। তখন গুরু গম্ভীর গলায় উত্তর দেয়, পুরো বইয়ের রহস্য তিনি এখনও ভেদ করতে পারেননি, তবে কেবল ভবিষ্যৎবাণীর পাতাটির ধাঁধা তিনি মেলাতে পেরেছেন। সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন রাজপরিবারের কোনো এক লাল চুলের মেয়ে এই শক্তিশালী জাদুকরি লাঠিটি হাতে তুলে নেবে, তখনই পৃথিবীতে জাদুর সেই হারিয়ে যাওয়া সোনালী যুগ আবার ফিরে আসবে এবং চারদিকে নেমে আসবে অবারিত সুখ আর শান্তি। এ কথা শোনার পর জন দৃঢ়ভাবে বলেন যে তাকে যেভাবেই হোক সেই মেয়েটির সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তবে তারা ঘুণাক্ষরেও টের পাননি যে গুরুর এক শিষ্য আড়ালে দাঁড়িয়ে তাদের প্রতিটি কথা খুব মন দিয়ে শুনছে। এদিকে অন্য দৃশ্যে রানী আমান্ডাকে দেখা যায়। তিনি একটি জাদুকরি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অন্য 2 বোনের সাথে যোগাযোগ করেন। তিনি তাদের কাছে জানতে চান যে তাদের রাজ্যে জাদুকরি লাঠির কোনো মানচিত্রের খোঁজ পাওয়া গিয়েছে কিনা। 2 বোন যখন জানায় যে তারা মানচিত্রের কোনো হদিশ পায়নি, তখন আমান্ডার মুখে এক নিষ্ঠুর তৃপ্তির হাসি ফুটে ওঠে। তিনি মনে মনে প্রচণ্ড আনন্দিত হন, কারণ তিনি কোনোভাবেই চেয়েছিলেন না যে এই শক্তিশালী লাঠিটি তার বোনদের কারো হাতে পড়ুক। অন্যদিকে মাঝ সমুদ্রে ক্যাপ্টেন জ্যাকের জন্য এক ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছিল। প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে তার জাহাজটি ভয়ঙ্করভাবে ডগমগ করতে শুরু করে এবং এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে জ্যাক সরাসরি সমুদ্রের জলের নিচে পড়ে যান। জলের নিচে থাকা মাছগুলো তাকে আক্রমণ করতে শুরু করলে নিজেকে বাঁচাতে গিয়ে এক ভয়াবহ কাণ্ড ঘটে যায়। জ্যাকের কোমরে থাকা সেই মহামূল্যবান মানচিত্রটি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। অনেক কষ্টে জ্যাক পানির উপরে উঠে আসতে সক্ষম হন, কিন্তু ততক্ষণই তার আস্ত জাহাজটি সমুদ্রের পেটে চলে গিয়েছে। শেষ পর্যন্ত সেখানে ভাসতে থাকা একটি সিন্দুকের ওপর চড়ে বসে তিনি কোনো মতে নিজেকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করেন।
পরের দৃশ্যে জনকে দেখা যায়। সে বনের আনাচে কানাচে সে জাদুকরি মেয়ে ইরাকে হন্যে হয়ে খুঁজছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর এক জায়গায় সে দেখে ইরা আপন মনে কিছু ভেষজ লতা গুল্ম সংগ্রহ করছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে জনের নজর যায় আকাশের দিকে। সেখানে রানী আমান্ডার সেই বিশাল আর ভয়ঙ্কর ড্রাগনটি উঠছিল। ইরা যাতে ড্রাগনের চোখে না পড়ে সেজন্য জন দ্রুত এগিয়ে গিয়ে নিজের লম্বা আলখাল্লা দিয়ে ইরাকে ঢেকে ফেলে এবং তাকে আড়াল করে রাখে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এমন একটি অ্যাপ সম্পর্কে যার অফিসিয়াল পার্টনার সিরিয়া এবং পিএসজি, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস সহ সকল লাইভ ম্যাচের রিয়েল টাইম আপডেট দেখতে পাবেন এবং ম্যাচ অ্যানালাইসিস করে পেতে পারেন আকর্ষণীয় সব গ্যাজেট ও পুরস্কার। আর স্ক্রিনে দেওয়া আমার প্রোমোকোড ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পাবেন 200% পর্যন্ত বোনাস। তাই বিস্তারিত নির্দেশনা পেতে পিন কমেন্টটি দেখে আসতে পারেন। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন ছিল। এসব অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে, তাই এ সমস্ত অ্যাপ থেকে দূরে থাকুন। ড্রাগনটি চলে যাওয়ার পর জন তাকে সতর্ক করে বলে, সাবধান, ওটা রানীর ড্রাগন, ওটা চারদিকে রানীর হয়ে গোয়েন্দাগিরি করে বেড়ায়। ইরা জনকে ধন্যবাদ জানিয়ে বলে যে সে পাশের একটি গ্রামেই থাকে। তখন জন নিজের পরিচয় দিয়ে জানায় যে সে রানী আমান্ডার একজন মন্ত্রী। কথা প্রসঙ্গে জন যখন তার জাদুকরি লাঠির কথা জিজ্ঞেস করে তখন ইরার দুচোখ জলে ভরে ওঠে। ইরা তার জীবনের করুণ কাহিনী শুনিয়ে বলে, আমার মা একজন অত্যন্ত শক্তিশালী জাদুকর্ণী ছিলেন। রানী চেয়েছিলেন আমার মা যেন তার হয়ে কাজ করেন, কিন্তু মা রানীর অন্যায় আদেশের কাছে মাথা নত করেননি। তাই রানী তার প্রধান পাহারাদার বস্কোকে পাঠিয়েছিলেন মাকে মেরে ফেলার জন্য। ইরা আরও বলে, মা তার জাদুকরী শক্তি দিয়ে বস্কো আর তার সৈন্যদের সাথে বীরত্বের লড়াই করেছিলেন এবং সেখান থেকে গায়েব হয়ে পালিয়ে এসেছিলেন। কিন্তু পালানোর ঠিক আগ মুহূর্তে বস্কোর তলোয়ার মায়ের পেটে ঢুকে গিয়েছিল। মা যখন জাদুর সাহায্যে আমার সামনে এসে হাজির হলেন তখন তিনি মারাত্মকভাবে জখম। তখন আমি খুব ছোট ছিলাম। মা তার সেই শেষ স্মৃতিস্বরূপ জাদুকরি লাঠিটি আমার হাতে তুলে দিলেন এবং আমার চোখের সামনেই মারা গেলেন। সব শুনে জনের মন খারাপ হয়ে যায় এবং সে তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে পরের দিন আবার তার সাথে দেখা করতে আসবে। অন্যদিকে ঢেউয়ের তোড়ে ভাসতে ভাসতে ক্যাপ্টেন জ্যাক সমুদ্রের তীরে এসে পৌঁছায়। সেখানে সে একটি ছোট্ট নৌকা পড়ে থাকতে দেখে এবং সেটি নিয়েই আবার নতুন করে তার যাত্রা শুরু করে। রাজপ্রাসাদে বস্কো গিয়ে রানী আমান্ডাকে দুঃসংবাদ দেয় যে ক্যাপ্টেন জ্যাকের জাহাজ ডুবে গিয়েছে এবং জ্যাক নিখোঁজ। এ খবর শুনে রানী প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সন্দেহ করেন যে জ্যাক হয়তো মানচিত্রটি নিয়ে পালিয়েছে। তাই তিনি ঘোষণা করেন যে জ্যাককে ধরে দিতে পারবে তাকে বড় অঙ্কের পুরস্কার দেওয়া হবে। পরের দিনগুলোতে জন আর ইরা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। জন প্রতিদিন জঙ্গলে গিয়ে ইরার সাথে দেখা করতে থাকে। ইরা তাকে বনের আনাচে কানাচে আর লুকিয়ে থাকা সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখায়। সময় যত গড়াতে থাকে তাদের মধ্যকার সাধারণ পরিচয় গভীর ভালোবাসার রূপ নিতে শুরু করে। দুজনেই অনুভব করে যে তাদের এই সম্পর্কের পেছনে হয়তো কোনো বড় উদ্দেশ্য লুকিয়ে আছে। এক সন্ধ্যায় জনের গুরু তাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য ডেকে পাঠান। গুরু জানান যে দিনরাত এক করে পরিশ্রম করার পর তিনি প্রাচীন বইটির জটিল ধাঁধাগুলোর সমাধান করে ফেলেছেন। তিনি উত্তেজনার সাথে জনকে বলেন, আমি চাবিগুলো পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুঁজে পেয়েছি। যখনই অমাবস্যা শেষ হবে তখন পূর্ব দিকে যে প্রথম উপত্যকাটি পড়বে সেখানেই তুমি শুধু প্রথম চাবিটিই পাবে না, বরং বাকি সব চাবি আর সেই জাদুকরি সিন্দুক পর্যন্ত পৌঁছানোর সব সূত্র পেয়ে যাবে। সেই চাবিগুলোই তোমাকে একের পর এক সামনের দিকে পথ দেখিয়ে নিয়ে যাবে। পরের দিন জন যখন ইরার সাথে দেখা করে তখন সে তাকে এই সব কথা খুলে বলে। জন তাকে অনেক বুঝিয়ে বলে যে ইরা, তুমি সেই মেয়ে যার কথা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে। শক্তিশালী জাদুকরি লাঠিটি যখন তুমি হাতে তুলে নেবে তখনই তুমি এই রাজ্যের আসল রানী হবে। তোমার হাত ধরেই ফিরবে জাদুর সোনালী যুগ, আর চারদিকে অভাব অনাটন দূর হয়ে খুশির বন্যা বয়ে যাবে। জনের মুখে এসব কথা শুনে ইরা গভীর চিন্তায় পড়ে যায়। সে মৃদুস্বরে বলে, আমিও আমার মায়ের কাছে এই ভবিষ্যৎবাণীর কথা অনেক শুনেছি, কিন্তু আমার কখনো মনে হয়নি যে আমি সেই বিশেষ মেয়ে। তাছাড়া তুমি কি রানী আমান্ডার কথা ভুলে গেলে? তার প্রধান গার্ড বস্কোই আমার মাকে মেরেছে। তারা কত শক্তিশালী, তারা যদি জানতে পারে তবে আমাকেও ছাড়বে না। তারা ওই জাদুকরি লাঠি পাওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। আমি জানি না আমি এই বিশাল দায়িত্ব নিতে পারবো কিনা।
জন তার হাত ধরে সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইরার চোখে রানীর নিষ্ঠুরতার ভয় পরিষ্কার ফুটে ওঠে। গল্পে এক নতুন মোড় আসে। জনের গুরুর এক শিষ্য অর্থের লোভে অন্ধ হয়ে রানী আমান্ডার কাছে চলে যায়। সে রানীকে গিয়ে বলে, মহারানী, আপনার মন্ত্রী জনের গুরুর কাছে এমন একটি প্রাচীন বই আছে যাতে জাদুকরি চাবিগুলোর বাক্সে পৌঁছানোর সব রাস্তা লেখা আছে। শুধু তাই নয়, জন সেই ভবিষ্যৎবাণীর লাল চুলের মেয়েটিকেও খুঁজে পেয়েছে। এই খবর শুনে রানী আমান্ডা উল্লাসে ফেটে পড়েন এবং তৎক্ষণাৎ তার প্রধান গার্ড বস্কোকে আদেশ দেন গুরুর বাড়ি থেকে সেই বইটি কেড়ে নিতে এবং মেয়েটিকে শেষ করে দিতে। রাত হওয়ার পর জন যখন ইরার সাথে দেখা করে তার গুরুর বাড়িতে ফিরে আসছিল, তখন সে দেখে বস্কো আর একদল সৈন্য গুরুর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। বিপদের আঁচ পেয়ে জন আড়ালে লুকিয়ে পড়ে। সৈন্যরা চলে যাওয়ার পর সে দ্রুত ঘরের ভেতরে ঢুকে দেখে তার বৃদ্ধ গুরু রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। গুরু খুব কষ্টে তাকে বলেন, জন, ওরা প্রাচীন বইটি ছিনিয়ে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওরা এখন ইরাকে মারার জন্য ওর গ্রামের দিকে রওনা দিয়েছে। তাড়াতাড়ি যাও, ওকে বাঁচাও। জন বিন্দুমাত্র সময় নষ্ট না করে বনের পথ ধরে পাগলের মতো গ্রামের দিকে ছুটতে শুরু করে। ওদিকে বস্কো আর সৈন্যরা ঘোড়ার গাড়ি নিয়ে গ্রামের দিকে এগোতে থাকে, কিন্তু জন প্রাণের ঝুঁকি নিয়ে বনের সংক্ষিপ্ত পথ ব্যবহার করে বস্কোর আগেই ইরার বাড়িতে পৌঁছে যায়। সে দ্রুত ইরাকে নিয়ে গ্রামের এক কোণে জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই বস্কো সেখানে পৌঁছে ইরার বাড়িতে ঢুকে পড়ে এবং রাগের মাথায় ইরার বিছানায় তলোয়ার দিয়ে আঘাত করে। যখন সে তাকে সেখানে পায় না, তখন তার ক্রোধ চরমে ওঠে। বস্কো তার সৈন্যদের আদেশ দেয় পুরো গ্রামে আগুন লাগিয়ে দিতে। নিষ্ঠুর রানী আমান্ডা তার জাদুকরি গোলার মাধ্যমে এই দৃশ্য দেখছিলেন এবং নিজের ড্রাগনটিকে সেখানে পাঠিয়ে দেন। সেই ড্রাগন আকাশ থেকে আগুন উগলে গ্রামের প্রতিটি ঘর জ্বালিয়ে দেয়। ইরা আর জন জঙ্গল থেকে নিজেদের চোখের সামনে পুরো গ্রাম ছাই হতে দেখছিল, কিন্তু তাদের কিছুই করার ছিল না। পরের দিন সকালে পুরো গ্রাম পুড়ে ছাই হয়ে যায়। বস্কো সেই প্রাচীন বইটি নিয়ে রানীর কাছে জমা দেয়, কিন্তু বইটির সবকিছু পহেলিকা বা ধাঁধায় লেখা থাকায় রানী কিছুই বুঝতে পারেন না। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বস্কোকে আদেশ দেন, হয় মানচিত্রটি খুঁজে বের করো, নয়তো এই ধাঁধা যে সমাধান করতে পারবে তাকে ধরে আনো এবং যেভাবেই হোক জন ও ওই মেয়েটিকে খুঁজে বের করে খতম করো। পরের দৃশ্যে দেখা যায় জন আর ইরা গুরুর বলে দেওয়া সেই উপত্যকার দিকে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে বনের গহীনে রানীর এক মোটা সিপাহীকে দেখা যায়, যে হন্যে হয়ে জ্যাক, জন এবং ইরার খোঁজ করছে। সে প্রতিটি গাছের গায়ে তাদের তিনজনের ছবি দেওয়া ওয়ান্টেড পোস্টার লাগিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় ক্যাপ্টেন জ্যাক সেখানে হাজির হয়। তার একটি ঘোড়া খুব দরকার ছিল। বনের এক চতুর মেয়ে যখন সেই মোটা সিপাহীকে তার কথায় ভুলিয়ে রাখে, ঠিক সেই সুযোগে জ্যাক কৌশলে সিপাহীর ঘোড়াটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বস্কো যখন জানতে পারে যে জ্যাককে জঙ্গলে দেখা গিয়েছে, সে সাথে সাথে রানীকে গিয়ে খবর দেয়। রানী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন, জ্যাকের কাছে নিশ্চয় মানচিত্রটি আছে। আমি আমার জাদুকরি গোয়েন্দা পশু আর পাখিদের মাধ্যমে ওদের তিনজনের অবস্থান খুঁজে বের করছি। রাতের অন্ধকারে জন আর ইরা জঙ্গলের এক নির্জন জায়গায় আগুন জ্বালিয়ে ক্লান্তি দূর করছিল। ভাগ্যের কি পরিহাস, ঠিক তখনই সেখানে জ্যাকও পৌঁছে যায়। জন আর জ্যাক যেহেতু পুরনো বন্ধু, তাই জন তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে জ্যাক, তুমি তো মানচিত্র আনতে গিয়েছিলে, কিন্তু তোমার এই দশা কেন? জ্যাক তখন তার সাথে ঘটে যাওয়া সব বিপদের কথা, কিভাবে জাহাজ ডুবেছে আর মানচিত্র সমুদ্রে হারিয়ে গিয়েছে সব খুলে বলে। সে আরও জানায় যে রানী তাকে এখন দেশদ্রোহী ঘোষণা করেছেন। জন তখন জ্যাককে চুপি চুপি বুঝিয়ে বলে যে ইরা আসলে সেই ভবিষ্যৎবাণীর রাজকন্যা। জন তার গুরুর কথা মতো একে রক্ষা করছে, কারণ এই মেয়েটি শক্তিশালী জাদুকরি লাঠি হাতে তুলে রানী আমান্ডার অত্যাচারের অবসান ঘটাবে এবং জাদুর সোনালী যুগ ফিরিয়ে আনবে। জ্যাক যখন জিজ্ঞেস করে যে তারা অভিশপ্ত গুহাগুলোতে পৌঁছাবে কিভাবে, তখন জন তাকে গুরুর বলে দেওয়া গোপন পথের হদিশ দেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে রানীর এক গোয়েন্দা প্যাঁচা উড়ে আসে। সেই প্যাঁচার চোখের মাধ্যমেই রানী তার জাদুকরি গোলকে তিনজনকে একসাথে দেখতে পান। তিনি রাগে ফেটে পড়ে বস্কোকে আদেশ দেন, যে কোনোভাবে ওদের তিনজনকে শেষ করে দাও আর ওদের কাছ থেকে ওই মানচিত্রটি কেড়ে আনো। পরের দিন সকালে আমরা দেখতে পাই জন, ইরা এবং জ্যাককে। চারদিকে সাদা তুষারে ঢাকা দুর্গম পথ দিয়ে তারা উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছিল। কনকনে ঠান্ডার মধ্যে পাহাড়ের খাস দিয়ে হাঁটা ছিল খুবই কষ্টকর।
ঠিক সেই সময় জ্যাক তার হাতের দূরবীনটি চোখে লাগিয়ে চারপাশটি একবার দেখে নিচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ে পিছন থেকে বস্কো তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। জ্যাকের মুখে এই খবর শুনে জন খুব চিন্তিত হয়ে পড়ে। সে বলে, বস্কো আমাদের গুহার ঠিকানা জেনে গেলে সব শেষ হয়ে যাবে। ওদের বিভ্রান্ত করা জরুরি। তাই চলো আমরা আলাদা হয়ে যাই। আমি আর ইরা একদিকে যাব, আর জ্যাক তুমি যাবে অন্যদিকে। আমরা পাহাড়ের ওই পারের কালী পাহাড়ের পেছনে আবার দেখা করব। আলাদা হওয়ার আগে ইরা তার ঝুড়ি থেকে 3টি জাদুকরি জিনিস বের করে জ্যাককে দেয় এবং বলে যে বিপদের সময়ে জিনিসগুলো তাকে সাহায্য করবে। বস্কো যখন বরফের ওপরে পৌঁছায় সে দেখে পায়ের ছাপগুলো আলাদা আলাদা দিকে চলে গিয়েছে। সে একদম বিভ্রান্ত হয়ে যায় যে কোন দিকে যাবে। উপায় না দেখে সে জাদুকরি গোলকের সাহায্যে রানীর সামনে নিজের প্রতিবিম্ব ফুটিয়ে তোলে এবং এই গোলক ধাঁধার খবর জানায়। রানী তখন নির্দেশ দেন, শিকারীদের বলো বনের চারপাশে জাল বিছাতে, আর ওই বিষাক্ত খুনিটিকে পাঠাও ওদের খতম করতে। রানীর নির্দেশে শিকারীরা বনের শেষ প্রান্তে জায়গায় জায়গায় ঘণ্টার সাথে জাদুকরি জাল পেতে লুকিয়ে থাকে, আর তাদের সাথে পাঠানো হয় এক ভয়ানক ঘাতককে, যে পাইপের সাহায্যে বিষাক্ত সুই ছুঁড়ে পলকহীনভাবে কাউকে মেরে ফেলতে পারে। জঙ্গল দিয়ে যাওয়ার সময় জ্যাক দুর্ভাগ্যবশত শিকারীদের পাতা একটি জালে আটকে যায়। জালের সাথে লাগানো ঘণ্টার আওয়াজ শুনেই সৈন্যরা সেই দিকে দৌড়ে আসে, কিন্তু জ্যাক ছিল অত্যন্ত ক্ষিপ্র। সৈন্যরা পৌঁছানোর আগে সে নিজের পা জাল থেকে ছাড়িয়ে নিয়ে গাছের আড়ালে গা ঢাকা দেয়। এরপর যখনই সৈন্যরা জালের কাছে আসে, জ্যাক অতর্কিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সবাইকে কুপোকাত করে দিয়ে সেখান থেকে রক্ষা পায়। অন্যদিকে জন আর ইরার কপালে তখন বিপদ ঘনিয়ে আসছে। বনের এক জায়গায় ইরার খুব তৃষ্ণা পায়, তাই সে জনকে এক জায়গায় দাঁড়াতে বলে নিজে একটু দূরে নদীর ধারে জল খেতে যায়। ঠিক এই সুযোগটাই খোঁজে সেই খুনি ঘাতক। সে অন্ধকার থেকে পাইপ দিয়ে একটি বিষাক্ত সুই সরাসরি জনের ঘাড়ে ছুঁড়ে মারে। বিষের যন্ত্রণায় জন মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। খুনিটি যখন ইরার দিকে এগোতে শুরু করে তখন মরণাপন্ন জন কোনো মতে হামাগুড়ি দিয়ে নিজের তলোয়ারটি একটি পাথরের উপর আছাড় মারে। তলোয়ারের আওয়াজে ইরার ধ্যান ভেঙে যায় এবং সে পেছন ফিরে দেখে সেই খুনি তার উপর হামলা করতে আসছে। ইরা এক মুহূর্ত দেরি না করে নিজের জাদুকরি লাঠি দিয়ে খুনিটিকে সেখানেই খতম করে দেয়। এরপর সে দৌড়ে অচৈতন্য জনের কাছে যায়। বিষ তখনও পুরো শরীরে ছড়িয়ে পড়েনি। ইরা তার সমস্ত জাদুকরি শক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে জনের শরীর থেকে সে নীলবিষ বের করে আনে এবং তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলে। পরের দৃশ্যে ক্যাপ্টেন জ্যাককে দেখা যায়। সে উপত্যকার একটি অন্ধকার গুহার ভেতর প্রবেশ করে। গুহার ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত ভয়ানক। সেখানে সে একটি পুরনো কঙ্কাল পড়ে থাকতে দেখে, যার আঙুলে ছিল একটি রাজকীয় আংটি এবং ঘাড়ের কাছে ঝোলানো ছিল একটি অদ্ভুত চশমা। জ্যাক সেই কঙ্কালের শরীর থেকে আংটি আর চশমাটি নিয়ে গুহার আরও গভীরে যায়। সেখানে সে আরেকটি কঙ্কাল দেখতে পায়, যার কোমরে একটি ছোট থলি ঝোলানো ছিল। সেই থলিটি খুলে জ্যাক অবাক হয়ে দেখে ভেতরে একটি জাদুকরি চাবি। জ্যাক যখনই চাবিটি হাতে নেয় তখনই সে অভিশপ্ত গুহার অশরীরী ভূতরা তাকে আক্রমণ করে বসে। তারা জ্যাককে চারপাশ থেকে ঘিরে ফেলে খুব বিরক্ত করতে শুরু করে। বাঁচার জন্য জ্যাক গুহার ভেতরে এদিক ওদিক পাগলের মতো দৌড়ায়, কিন্তু ভূতরা তার পিছু ছাড়ে না। শেষমেশ জ্যাক সেই জাদুকরি চশমাটি পরে নেয়, যা দিয়ে অন্ধকারেও সব পরিষ্কার দেখা যায়। এরপর সে ইরার দেওয়া সেই জাদুকরি গোলাগুলো সজোরে মাটিতে আছাড় মারে। বিকট বিস্ফোরণ আর ধোঁয়ার চোটে ভূতরা ভয় পেয়ে গুহা ছেড়ে পালিয়ে যায় এবং জ্যাক প্রাণে বেঁচে বেরিয়ে আসে। অন্যদিকে জন এবং ইরা একটি পাহাড়ের গুহার সামনে এসে পৌঁছায়। জন একা আগে গুহার ভেতরে ঢোকে, কিন্তু পরক্ষণে সে চিৎকার করে উল্টো পায়ে দৌড়ে বেরিয়ে আসে। ইরা অবাক হয়ে জিজ্ঞেস করলে জন জানায় ভেতরে একটি ভয়ঙ্কর দানব বন্দী আছে, যে চাবিটি পাহারা দিচ্ছে। ইরা বিন্দুমাত্র ভয় না পেয়ে তার জাদুকরি লাঠি নিয়ে একাই গুহার ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর সে যখন বেরিয়ে আসে তার হাতে ছিল একটি চাবি আর একটি ছোট্ট থলি। জন অবাক হয়ে জিজ্ঞেস করে, চাবি পেলে? আর ওই দানবটি কোথায়? ইরা হাসি মুখে থলিটি খুলে দেখায়। ভেতরে একটি পুতুলের মতো ছোট দানব বসে আছে। ইরা জানায় সে জাদুর সাহায্যে দানবটিকে ছোট করে বন্দিদশা থেকে মুক্ত করে দিয়েছে, আর তার বদলে দানবটি খুশি হয়ে তাকে চাবিটি দিয়ে দিয়েছে। এদিকে রানী আমান্ডার দরবারে একজন বিজ্ঞ পণ্ডিত সেই প্রাচীন ডায়েরির কিছু ধাঁধার সমাধান করেন, কিন্তু তিনি রানীকে জানান যে তৃতীয় চাবিটি পাওয়া যাবে
কালো পাহাড়ের কাছের একটি গুহায়। রানী তখনই পরিকল্পনা করেন সেখানে গিয়ে এদের সবাইকে হাতে নাতে ধরার। জন আর ইরা সেখান থেকে আরও এগিয়ে দুর্গম পথ পেরিয়ে একটি ঝর্ণার উপত্যকায় পৌঁছায়। সেখানে একটি গুহা দেখে ইরা বলে যে এখানেও নিশ্চয়ই একটি চাবি আছে। জন আবারও একা গুহার ভেতরে ঢোকে এবং অনেক চেষ্টার পর চাবিটি হাতে নেয়, কিন্তু চাবিটি ছোঁয়া মাত্রই এক বিশাল দানব জনের উপর ঝাঁপিয়ে পড়ে। জন প্রাণভয়ে বাইরের দিকে দৌড়ে পালায় এবং দানবটিও তার পিছু নেয়। ঠিক সেই মুহূর্তে গুহার বাইরে রানীর এক গোয়েন্দা শিয়াল লুকিয়ে ইরার উপর নজর রাখছিল। রানী নিজের জাদুকরি গোলকে সব দেখছিলেন, কিন্তু দানবটি যখন একদম কাছে চলে আসে, ইরা দ্রুত জনের হাত ধরে নিজের জাদুকরি লাঠির জোরে সেখান থেকে গায়েব হয়ে যায়। শিয়ালটি আর তাদের খুঁজে পায় না, ফলে রানীও সামনের দৃশ্য আর দেখতে পান না। অন্য এক নিরাপদ জায়গায় পৌঁছে জন তার পকেট থেকে একটি জাদুকরি যন্ত্র বের করে ইরাকে দেখায়। সে বলে, এই যন্ত্রটি আমাদের সেই জাদুকরি বক্স পর্যন্ত নিয়ে যাবে। এখন আমাদের শুধু শেষ চাবিটি সংগ্রহ করতে হবে, যা ওই কালো পাহাড়ে আছে। জ্যাক নিশ্চয়ই সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছে। ক্যাপ্টেন জ্যাক সবার আগে কালো পাহাড়ে পৌঁছে যায়, যেখানে একটি গুহার সুড়ঙ্গের ফাটলের ভেতরে সেই উজ্জ্বলভাবে জ্বলতে থাকা তৃতীয় জাদুকরি চাবিটি দেখতে পাই। কিন্তু চাবিটির চারপাশে এমন এক শক্তিশালী সুরক্ষা কবচ ছিল যে সেটি স্থানচ্যুত করলেই গুহায় বিস্ফোরণ ঘটবে। জ্যাক মাথা খাটিয়ে চাবিটি তুলে নিয়ে ঠিক সেই মুহূর্তে একই ওজনের একটি পাথর সেখানে বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো গুহায় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ শুরু হয় এবং পাথর ধসে পড়তে থাকে। জ্যাক তার সর্বশক্তি দিয়ে দৌড়ে গুহার মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসছে এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পর জন এবং ইরার সাথে জ্যাকের দেখা হয়। জ্যাক গুহায় পাওয়া সেই রাজকীয় আংটিটি তাদের দেখায়। জন আংটিটি চিনতে পেরে জানায় এটি রানী আমান্ডার বাবার আংটি। জ্যাক যখন কৌতূহলবশত আংটিটি নিজের আঙুলে পড়তে যায়, তখন আংটিটি তাকে এক প্রচণ্ড জাদুকরী বৈদ্যুতিক শক দেয়। কিন্তু জন যখন আংটিটি ইরার হাতে দেয় এবং ইরা সেটি পরে, তখন আশ্চর্যজনকভাবে কিছুই হয় না। আংটিটি তার আঙুলে একদম মিশে যায়। এটি দেখে জন আর জ্যাক নিশ্চিত হয়ে যায় যে ইরা কোনো সাধারণ অনাথ মেয়ে নয়, সে আসলে রাজবংশের সন্তান এবং রানী আমান্ডার নিজের ছোট বোন। এরপর তারা একটি বন্দরে পৌঁছায়। সেখানে প্রচুর পাহারাদার সৈন্য ছিল। ইরা তখন তার জাদুকরী শক্তির সাহায্যে চারদিকে ঘন কালো ধোঁয়া তৈরি করে সবার চোখ ফাঁকি দিয়ে তারা একটি জাহাজে করে জাদুকরী বক্সের সন্ধানে রহস্যময় জোজো দ্বীপের দিকে যাত্রা শুরু করে। জোজো দ্বীপে পৌঁছে তারা দেখে সেখানকার পাহাড়টি আকাশ ছোঁয়া উঁচু, যা বেয়ে ওঠা অসম্ভব। তখন ইরা তার থলি থেকে সেই ছোট্ট করে রাখা দানবটিকে বের করে জাদুর সাহায্যে আবার বিশাল আকৃতির করে দেয়। দানবটি তাদের তিনজনকে তার হাতের তালুতে বসিয়ে এক নিমিষেই পাহাড়ের চূড়ায় পৌঁছে দেয়। সেখানে পৌঁছে জ্যাক দ্রুত জাদুকরী সিন্দুকটি খুঁজতে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় রানী আমান্ডা তার প্রধান সেনাপতি বস্কোকে নিয়ে সেখানে হাজির হন। জন তার তলোয়ার নিয়ে বস্কোর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অন্যদিকে রানী আমান্ডা ইরাকে দেখে তাচ্ছিল্য করে হাসেন এবং বলেন, এই সামান্য অনাথ মেয়ে হয়ে তুমি আমার মোকাবেলা করবে? এই লাঠি কেবল রাজবংশের লোকেরাই নিয়ন্ত্রণ করতে পারে। তখন ইরা সাহসের সাথে তার আঙুলের সেই রাজকীয় আংটিটি উঁচিয়ে ধরে গর্জে উঠে বলে, সেও আমান্ডারই বোন, যাকে ছোটবেলায় ষড়যন্ত্র করে জঙ্গলে ফেলে আসা হয়েছিল। প্রধান্বিত আমান্ডা তার জাদুকরী শক্তি দিয়ে ইরাকে আক্রমণ করতে শুরু করেন। জন নিজের জীবনের ঝুঁকি নিয়ে বস্কোর সাথে লড়াই করে তাকে শেষ করে দেয়। কিন্তু রানী আমান্ডার অসীম জাদুর সামনে ইরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে জ্যাক জাদুকরী বক্সটি খুঁজে পায় এবং সিন্দুক খুলে আসল জাদুকরী লাঠিটি বের করে জনের দিকে ছুঁড়ে দেয়। জন সেটি লুফে নিয়ে ইরার দিকে বাড়িয়ে দেয়। ভবিষ্যৎবাণী অনুযায়ী আসল লাঠিটি হাতে পাওয়া মাত্রই ইরার ভেতরে এক স্বর্গীয় শক্তির জন্ম হয়। সে প্রথমে রানীর সেই বিশাল ড্রাগনটিকে ভস্মীভূত করে সমুদ্রে ফেলে দেয়। এরপর আমান্ডা যখন শেষবার আক্রমণ করতে আসেন, ইরা নিজের জাদুকরী লাঠির এক প্রচণ্ড আঘাতে আমান্ডার লাঠিটি ভেঙে দেয় এবং তাকে চিরতরে নিঃশেষ করে দেয়। অত্যাচারী রানীর পতনের পর ইরা রাজ্যের নতুন রানী হিসেবে সিংহাসনে বসেন। তিনি সিংহাসনে বসেই সাধারণ মানুষের উপর থেকে জাদু ব্যবহারের সকল নিষেধাজ্ঞা তুলে নেন এবং প্রজাদের কল্যাণে তাদের সমস্ত কর মওকুফ করে দেন। এভাবেই রাজ্যে আবার ফিরে আসে জাদুর সেই সোনালী যুগ এবং শান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।